একজন মানুষ হিসেবে অর্থাৎ হাদির মতো একটা পাশবিক পশু হিসেবে না, একদম একটা সাধারণ মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন প্রফেশনাল হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ, উগ্রতা, এগুলো বরাবরই আমি নিন্দা জানাই এবং সব সময় এটা বলে এসেছি যে শান্তিপূর্ণ যে কোনো সমাধানই আমাদের কাম্য। 32 ভাঙা গোপালগঞ্জের মানুষকে খুন করে ফেলা, আওয়ামী লীগ দেখলেই তাকে পেটানো, বঙ্গবন্ধু কন্যাকে নোংরা ভাষাতে আক্রমণ করা, যত রকমের নোংরামো আছে সেটির একটা প্রতিভূ বা একটা সিম্বল বা একটা চিহ্ন যদি আমি ধরি, তাহলে শরীফ ওসমান হাদি তার মধ্যে অন্যতম। ছেলেটি গত 15 বছর ধরে কবিতা লিখেছে। আমি এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিভিন্ন টাইপের কবিতা লিখতো, পুতু টাইপের কবিতা, প্রেমের কবিতা লিখে বেড়াতো। 5ই অগাস্টের পরে সে ব্যাপক বিপ্লবী হয়েছে এবং বিপ্লবী এমন হয়েছে যে রাজনীতির যত রকমের নর্মস আছে, যত রকমের সভ্যতা ভব্যতা যা আছে, সমস্ত কিছুকে সে পেরিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কি বিরোধিতাকারী বাংলাদেশে নেই? আছে না? বছরের পর বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, আওয়ামী লীগকে পছন্দ করেন এমন মানুষ আছে না? কিন্তু আপনারা আপনাদের জীবদ্দশাতে গত 54 বছরে আওয়ামী লীগকে এত নোংরা, অসভ্য, এত ভয়ঙ্কর, এত কদর্য, কুৎসিত ভাষাতে কখনো কাউকে আক্রমণ করতে দেখেছেন? অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে আমরা এই 5ই অগাস্টের পরে এই শরীফ ওসমান হাদির উত্থান দেখেছি। এই ছোট প্রায় 5 ফুটই একটা ছেলে দিনের পর দিন এত বড় বড় লাফ দিয়ে, এত বড় বড় জাম্প মেরে সে যেসব কথাবার্তা বলতো, এই যে খুনের একটা আবহ তৈরি করা, অর্থাৎ একটা খুনের পরিষেবা পরিসন্তরি করা, যে কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করতে হবে, কিভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে, কিভাবে আমাদেরকে মারতে হবে, ধরতে হবে। অর্থাৎ বাংলাদেশে যেই দলটি প্রায় 40 ভাগেরও বেশি যাদের ভোট রয়েছে, তাদের নেতাকর্মীদেরকে গণহত্যায় মারতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে, এটাই ছিল ওসমান হাদির মূল প্রতিপাদ্য বা তার বক্তব্যের প্রতিপাদ্য। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ আওয়ামী লীগ তাকে নিয়ে কখনো কোনো বিবৃতি দেয়নি, সোজা কথা ইগনোরই করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা অন্তত পক্ষে কাগজে কলমে রয়েছে, কোনদিন দেখবেন না তার বিরুদ্ধে কিছু বলেছে। হ্যাঁ, এমনি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বলেছে, নানানভাবে বলেছে, আমরাও বলেছি এগুলা। কিন্তু এই ওসমান হাদির আশেপাশে যারা ভিড়েছে, যারা তার প্রচারণায় অংশ নিয়েছে, তাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী। আমার প্রশ্ন হচ্ছে, 5ই অগাস্টের পর এই জুলাই সন্ত্রাসীদের পাশে কারা থাকতে পেরেছে? বাংলাদেশ ছাত্রলীগের নাম বিক্রি করে যারা গোপনভাবে শিবিরের রাজনীতি করত, অন্য দলের রাজনীতি করত, নানানভাবে তারা গত 15 বছর ধরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে, তারাই ভোল পাল্টে 5ই অগাস্টের পর এদের পক্ষে আমরা দেখতে পেয়েছি, এদের পক্ষে প্রচারণা করেছে। আমরা দেখেছি যে এই যে সার্জিস আলম, হাসনাত, নাহিদ, এরা প্রত্যেককেই আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য। এমনকি শিবিরের যে এখন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সাদিক কাইয়ুম, সে ছিল ছাত্রলীগের নেতা। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ওসমান হাদির সাথে যেই ছেলেটি প্রচারণায় অংশ নিয়েছে, ফয়সাল নামে ছেলেটিকে, এবং এই ছেলেটি নাকি তার সম্ভাব্য খুনি, এখনো যেহেতু প্রমাণিত হয়নি, ফলে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কিন্তু পত্রপত্রিকাতে যা দেখেছি, লোকজন যা বলছে, সেটার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি। এখন কথা হচ্ছে, এই ছেলেটি আবার গত নভেম্বরে একটি স্কুলে লুট করেছে, 17 লক্ষ টাকা তার জামিন হয়েছে। তার জামিন করিয়েছে বিএনপির আইন সম্পাদক, এখন যিনি আছেন ব্যারিস্টার কায়সার কামাল, এবং 6 মাসের জামিন দেওয়ার পরে তার আবার হাইকোর্ট থেকে 1 বছরের জামিন হয়েছে খুব তড়িৎ গতিতে। এবং সেই জামিনের কাগজপত্র সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশড হয়েছে। একটা ছাত্রলীগের কর্মীর জন্য এই এখনকার যে দখলদার, এই একটা ছাত্রলীগ কর্মীর জন্য এখনকার দখলদার অবৈধ এই ইউনুস বাহিনী কখনো কি আসলে জামিনের জন্য এই তোড়জোড় করবে? তাহলে কার জামিনের জন্য কে তোড়জোড় করেছে?
এটা আমরা নিশ্চয়ই কাগজে কলমে দেখতে পেয়েছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সাদিক কায়ুমের সাথে এই ফয়সালের ছবি দেখা গেছে। এই সাদিক কায়ুমের সবচাইতে বেশি তোড়জোড় কি আপনি লক্ষ্য করেননি? এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যেই আচরণ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে এর কাঁধে দোষ চাপানো, ওর কাঁধে দোষ চাপানো, একে মার তাকে ধর, সবচাইতে বড় বেনিফিশিয়ারি কে? আমি আইনের ছাত্র, আইনের যে টেক্সট বুক আছে সেগুলোর বাইরেও আমি ক্রিমিনোলজি পড়েছি, বিভিন্ন ধরনের থ্রিলার থেকে শুরু করে আইনি নানান ধরনের বই, উপন্যাস, ফিকশন বা ট্রু স্টোরিগুলো পড়েছি। সেখানে একটা ব্যাপার পরিষ্কার দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের ক্ষেত্রে সবচাইতে যাকে বেশি সন্দেহ করে সে হচ্ছে কে সবচাইতে ওই ঘটনার কারণে বেনিফিশিয়ারি। এই পুরো ঘটনাতে বেনিফিশিয়ারি তো আমি জামাতের সাদিক কায়ুমকে দেখতে পাচ্ছি। তার থেকে বড় বেনিফিশিয়ারি আর কেউ কি আছে? কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে সামান্যতম জিজ্ঞাসাবাদ করেনি, তাকে সন্দেহ করেনি, বরঞ্চ সে যা করতে চায়, যত নৈরাজ্য করতে চায়, সমস্ত কিছুর সুযোগ তাকে করে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি যে এই পুরো গুলির ঘটনাতে, এই আক্রমণের ঘটনাতে আমি আসলে মানবিক মানুষ হিসেবে খুশি নই যে এটা খুবই একটা চমৎকার কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। কিন্তু একই সাথে আমি এইটাও মনে করি যে যারা এই নৈরাজ্য তৈরি করে, যারা এই ওসমান হাদির মতো সন্ত্রাসী, যারা ওসমান হাদির মতো এরকম সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করে গণহত্যার পরিবেশ তৈরি করে এবং গণহত্যা করবার জন্য একটা পরিবেশ তৈরি করবার জন্য ধাপে ধাপে এগোতে থাকে, তাদের পরিণতি ন্যাচারালি খুব সম্ভবত এমনই হয়। ফলে আমি যেমন একদিকে এই পুরো নৈরাজ্যকে অপছন্দ করি, অন্যদিকে এই নৈরাজ্য তাদের নিয়তিতেই আছে এমনটাও আমি বিশ্বাস করি। এখন অনেকেই ছাত্রলীগের কাঁধে, যুবলীগের কাঁধে এই দোষ চাপাতে চাচ্ছে। আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব, খালি একটাই প্রশ্ন। 5ই আগস্টের পর ছাত্রলীগ করত, কিন্তু এখন এই এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামাতের সাথে যারা আছে তারা কি আসলেই ছাত্রলীগ করত? যদি তাই হয় তাহলে হাসনাত, সার্জিস কিংবা সাদিক কায়ুম কিংবা আরো যারা 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 আছে, যাদের আগে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে দেখতে পেতাম, এখন এই অবৈধ দখলদার বাহিনীর সাথে মিশেছে, তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি? ফলে নিজেদের দোষ নিজেদের লোকরাই নিজেদেরকে হত্যা করবার পর বা হত্যার চেষ্টা করবার পর যখন ঘুরে ফিরে সমস্ত কিছুই আওয়ামী লীগের দিকে চাপানো হয়, তখন এইটা বুঝবার বাকি থাকে না যে এই পুরো ঘটনাটার পরিকল্পনা করাই হয়েছে আওয়ামী লীগকে আরো কর্নাট করবার জন্য, ইলেকশনকে কেন্দ্র করে নতুন আরো নৈরাজ্য তৈরি করবার জন্য। যারা ভাবতে পারেন, ভাবতে শিখেছেন এবং ভাবতে চান, তাদের জন্য এই পুরো ঘটনাতে অনেক কিছু রয়েছে ভাবার। আমি বলবো ভাবুন, ভাবুন এবং ভাবুন এবং প্রশ্ন করতে শিখুন, জিজ্ঞেস করতে শিখুন যে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি হচ্ছে। জায়গা করে নিল সেই দেশটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে জন্মের ইতিহাসের সঙ্গে 30 লক্ষ শহীদের রক্ত আছে। সেই বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর ইতিহাস আছে। সেই বাংলাদেশের জন্মের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মীদের যুদ্ধের গল্প আছে। সেই বাংলাদেশ জন্মের সাথে বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবা, আপামর জনসাধারণের সেই যুদ্ধে অংশগ্রহণের গল্প আছে। সেই বাংলাদেশের জন্মের সাথে শিল্পী, কবি, সাহিত্যিকদের সাহিত্যকর্ম এবং শিল্পকলার একটি সম্পর্ক আছে। সেই বাংলাদেশের স্বাধীনতা দিবস আজকে যারা উদযাপন করছে তারা মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে, তারা 1971কে আজকে এসে আজাদির লড়াই বলে এবং তারা বলে যে 1971
পাকিস্তান নামক যে রাষ্ট্রটি ছিল সেই রাষ্ট্রকে ভেঙে ভারত পাকিস্তানকে বিভক্ত করেছে এবং সেই বাংলাদেশে জামাতে ইসলামী সহ উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং ইসলামিস্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর হাতে এখন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে আজকের বিজয় দিবসকে তারা উদযাপন করছে। এবং এই বিজয় দিবস উদযাপনে তারা কেন বঙ্গবন্ধুর নাম নেয় না, তারা কেন জয় বাংলা স্লোগানকে বন্ধ করে, এটির জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন নেই, খুব বেশি যৌক্তিক কারণ দেখানোরও প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান, মুক্তিযুদ্ধের সময় তাদের কর্ম, সেগুলো বলে দেয়। মুক্তিযুদ্ধের সময়ে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী যারা গঠন করেছিল তারা আজকে বাংলাদেশে বিজয় উৎসব উদযাপন করছে এবং তাদের সকল কর্মে মুক্তিযুদ্ধের বিরোধিতা আছে, তাদের সকল বয়ানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আছে। তারা 1947 একবার স্বাধীন হওয়ার কথা বলে, আরেকবার 2024 স্বাধীন হওয়ার কথা বলে, কিন্তু আজকে এসে তারা যে বিজয় উৎসবটা উদযাপন করছে এটি কিন্তু তাদের একটি রাজনৈতিক স্ট্যান্ড। কারণ তারা যখন নাকি 2024 5 আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা ক্ষমতায় ছিল, যারা সরকার চালাচ্ছিল, শেখ হাসিনার নেতৃত্বাধীন সেই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে, এবং ওই সময়ের প্রতিদিন কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হয়েছে, বাংলাদেশের পতাকা বদলে ফেলার কথা বলা হয়েছে, বাংলাদেশের পতাকা রাস্তার মধ্যে বিছিয়ে জুলাই যোদ্ধাদের, সেই পতাকার উপরে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের জানাজার নামাজ পড়তে তাদেরকে দেখা গেছে। কিন্তু তারা আজকে এসে বিজয় উৎসব উদযাপন করছে কারণ তারা জানে যে বাংলাদেশের 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা, তাদের কাছে, সেই 90% মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যার ফলে জামায়াতের আমির কিন্তু বলে যে তার পরিবারেও মুক্তিযোদ্ধা আছে। জামাত গত কয়েকদিন আগে একটি দুর্দান্ত রাজনৈতিক খেলা খেলেছে, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারকে কিন্তু তাদের দলে যুক্ত করেছে এবং নমিনেশন দিয়েছে, এবং আগামী নির্বাচনে অনেক মুক্তিযোদ্ধাদেরকে তারা দিবে। এটি হচ্ছে তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে অপরাধটা করেছিল সেই অপরাধটাকে ঢাকার জন্য, এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের বিরোধী কোনো মানুষকে কোনোদিন গ্রহণ করে নাই তাদের কাছে ভোট চাইতে যাবার জন্য, যে তারা মুক্তিযুদ্ধকে ওন করে, এইটা বলার জন্য তারা আজকে এসে বিজয় উৎসব উদযাপন করছে। এবং সেই বিজয় উৎসব উদযাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগকে যেতে দিবে না, ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেলে। এই একটি অংশ আছে যারা বিজয় উৎসব উদযাপন করছে, এবং এটি যতটা না উদযাপন তার চেয়ে অনেক বেশি অপমান করার আরেকটি ইতিহাস কিন্তু তারা তৈরি করে যাচ্ছে। আরেকটি অংশ দেশের ভেতরে আছে যেটির ধরেন বিএনপি নামে একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের অন্যতম রাজনীতি হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে তাদের রাজনীতিটা করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী 1975-এর 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পরে যখন নাকি 77 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসে এবং বিএনপি নামক রাজনৈতিক দলটি 80-র দশকের শুরুতে তিনি গঠন করেন, তিনি কিন্তু মূলত অ্যান্টি আওয়ামী লীগ কিংবা রাজাকারদের নিয়ে কিন্তু ওই রাজনৈতিক দলটি গঠন করেছিল। কিন্তু পরবর্তীতে তারা তাদের মুক্তিযুদ্ধের বয়ানটা জারি রাখার চেষ্টা করে, ওই একই কারণে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের বিরোধী কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে না। এবং এইবার 5 আগস্টের পরে এসে জামাত যখন নাকি মুক্তিযুদ্ধকে অসম্মান করছে, তারা আজাদি দিবস পালন করতে চায়, তারা স্বাধীনতা দিবস পরিবর্তন করে দিতে চায়, তারা বিজয় দিবসের পরিবর্তন করে দিতে চায়, তারা জুলাইকে দিয়ে 71-কে
প্রতিস্থাপিত করতে চায়, তখন বিএনপির কিছু নেতা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে জামাতের বিরোধিতা করেছিল। কিন্তু গত 75-এর 15 আগস্টের পর থেকে এই 2024 পর্যন্ত, অর্থাৎ বিএনপির জন্মের পর থেকে আজকে পর্যন্ত, বিএনপি যেহেতু যুদ্ধাপরাধীদের নিয়ে গিয়েছে, বিএনপি যেহেতু রাজাকারদের নিয়ে গিয়েছে, বাংলাদেশে শাহ আজিজুর রহমানের মতো লোককে প্রধানমন্ত্রী করা হয়েছে, আব্দুর রহমান বিশ্বাসের মতো রাজাকারকে রাষ্ট্রপতি করা হয়েছে, সেই বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে পারলো না। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে উন্মুক্ত রাজনীতি করতে না পারার যে মাঠ এখন, বা অনুপস্থিতির যে মাঠ, সেই মাঠে বাংলাদেশের রাজনীতিতে খুব স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ, বা মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ। সেই জায়গাতে দাঁড়িয়ে জামাত আর বিএনপি কিন্তু একটাই পক্ষ, এবং 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির ফ্রন্ট লাইনার ছিল কিন্তু বিএনপি। 5 আগস্টের পরে অদ্ভুত রকম ভাবে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির, অথবা অ্যান্টি আওয়ামী লীগের যে শক্তি, আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, সেই শক্তির ফ্রন্ট লাইনার হয়ে গেল কিন্তু জামাত। এবং এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি, আগামী বিজয় উৎসবের আগে বিএনপি নামক রাজনৈতিক দলটি বিলীন হয়ে যেতে পারে। আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি যেটি বললেন, বা আমরাও জানি, যারা চিহ্নিত, অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে শক্তি 5 আগস্টের আগে, 24-এর 5 আগস্টের আগে, আমরা তো তাদেরকে জানি, চিনি, যে কারা কারা চিহ্নিত, যেই মুখগুলো, যেই দলগুলো, যেই গোষ্ঠীগুলো, তাদেরকে চিনি। কিন্তু যেই আরেকটি অংশ, যারা সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতেন, নিজেদের চেহারায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে, লেখক, বুদ্ধিজীবী হিসেবে মুখোশ লাগিয়ে আওয়ামী লীগের সঙ্গে চলতেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, লেখালেখি করেছেন, সাংস্কৃতিক চর্চায় নিয়োজিত ছিলেন, বিভিন্নভাবে লাভবান হয়েছেন, অনেক পদক পুরস্কার পেয়েছেন, গণভবনে দেখেছি আমরা। সেই মানুষগুলোর অনেকে, যারা আসলেই ভিতরে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, তারা অনেকে এখন বিপদগ্রস্ত হয়ে দেশের বাইরে আছেন, কিংবা দেশের মধ্যে থেকেও তারা কিন্তু থেমে নেই, টুকটাক হলেও চেষ্টা করছেন। কিন্তু একটা অংশ আছে, যারা নিজেদের কর্পোরেট কোনো উৎসবে, তারা বিভিন্ন উৎসব পালন করেন, সেখানে আমরা অনেকগুলো মুখ দেখি, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি 32 ভাঙার প্রতিবাদ তাদেরকে করতে দেখিনি। বিজয় দিবস যে করতে দেওয়া হচ্ছে না, বিজয় দিবসে বঙ্গবন্ধুর নাম নিশানা নেওয়া যাবে না, 72-এর সংবিধান রাখবে না, এর তো কোনো প্রতিবাদ করছেন না এই বুদ্ধিজীবীরা। এদের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি হবে? ধন্যবাদ মারুফ ভাই, আপনি একটা মানে খুব স্পেসিফিক একটা জায়গা আপনি ধরেছেন। সেই জায়গাটাতে যাওয়ার জন্য আপনাকে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সংস্কৃতি কর্মী আর সেলিব্রিটি দুটোর ভেতরে একটি বিশাল পার্থক্য আছে। সংস্কৃতি কর্মী হচ্ছে তারা যারা শিল্পী এবং শিল্পের জন্য, শিল্পীদের এবং শিল্পের অধিকার আদায়ের জন্য রাজপথে নামে, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। যারা গণমানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়ে রাজপথে নামে, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। যারা নাটক নিয়ে মানুষের কাছে যায়, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। মঞ্চে না থেকে যারা রাজপথ বেছে নেয়, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। যারা তাদের সাংস্কৃতিক আন্দোলনে সংস্কৃতি চর্চাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তারা হচ্ছে সংস্কৃতি কর্মী। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই সংস্কৃতি কর্মীদের নামে যাদেরকে আপনারা দেখেছেন, তারা কিন্তু কেউ সংস্কৃতি কর্মী নয়, তারা সেলিব্রিটি। এবং সেলিব্রিটিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের সাথে থাকা এবং মুনাফা,
অর্থনৈতিক লাভ, এটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং যারা জুলাই আগস্টের আন্দোলনের জন্য যে ষড়যন্ত্রের ইয়েটা তৈরি করেছিল, মাঠটা তৈরি করেছিল, সেই মাঠে তারা কিন্তু সংস্কৃতি কর্মীদের কিন্তু তেমন কাউকে পায়নি। যদি কিছু পেয়ে থাকেও সংস্কৃতি কর্মীদের, তারা হচ্ছে অতি বাম, এবং এই অতি বাম ধারার সংস্কৃতি কর্মীদের কিন্তু মুক্তিযুদ্ধের সময়েও কিন্তু তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতার একটা ভূমিকা ছিল। আপনার মনে আছে সাম্যবাদী দল কিংবা ন্যাপটোহা, এরা কিন্তু মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল। তাদেরই ধারাবাহিকতায় সংস্কৃতি কর্মীরা যখন বাংলাদেশ স্বাধীন, যখন মুক্তিযুদ্ধ আছে, তখনও তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। আমি নাম ধরে বলতে পারি, যেমন বদরুদ্দিন ওমরের মতো তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা কিন্তু জ্ঞান পাপী। কিংবা সাংবাদিক হিসেবে আমি যদি নুরুল কবিরের মতো সাংবাদিকের কথা বলি, কিংবা আপনার মতিউর রহমান কিংবা ডেইলি স্টারের মাহফুজ আনামের কথাও যদি বলি, তারা কি আসলে মুক্তিযুদ্ধকে ওন করে? মতিউর রহমানের রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, তিনি কিন্তু চীনপন্থী বাম ছিলেন। সুতরাং এই বাম ধারার রাজনীতিবিদ এবং মৌলবাদী রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় যেই সংস্কৃতি চর্চার বা শিল্প চর্চার মানুষগুলো সেলিব্রিটি হয়ে উঠেছিল, তারা 5 জুলাই আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আরেকটি অংশ হচ্ছে বর্তমান বাংলাদেশে আছে যারা, আপনার বুঝতে হবে যে সংস্কৃতি কর্মীরা আলাদাভাবে কি রাজপথে নেমে কোন জনসমাবেশ করে তাদের সংস্কৃতি চর্চা করবার বা সাংস্কৃতিক অনুষ্ঠান করবার কোন সক্ষমতা কি সংস্কৃতি কর্মীদের আছে? রাজনৈতিক ইতিহাস বলে মুক্তিযুদ্ধের সময়ে যে মুক্তির গান হয়েছিল, সেই মুক্তির গানগুলো কোথায় হতো? মুক্তির গানগুলো হতো মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে, এবং মুক্তিযোদ্ধারা তো হচ্ছে রাজনৈতিক যোদ্ধা মুক্তিযুদ্ধের, আর সংস্কৃতি কর্মীরা হচ্ছে মুক্তিযুদ্ধের সংস্কৃতি যোদ্ধা। সুতরাং এটি আপনাকে ভুলে গেলে চলবে না যে যখন বাংলাদেশের রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক কর্মীদের থাকার কোনো সুযোগ নেই, সেই জায়গাতে সংস্কৃতি কর্মীরা কিন্তু মাঠে নামতে পারবে না। ধরেন একদম আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, যাদের বয়স 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্বেরও সংস্কৃতি কর্মীরা কিন্তু আছে, সাংস্কৃতিক অঙ্গনের নেতারা আছে, তারা আজকে কথা বলছে না, কারণ কয়েকজনকে মামলা দিয়ে প্রথমেই তাদের মুখ বন্ধ করে দেয়া হলো। আবার শিল্পকলার ডিজি করা হলো জামিল আহমেদকে, যে জামিল আহমেদ একটা খোলসে থাকা মানুষ, বঙ্গবন্ধুর মুজিব বর্ষে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে যিনি নাটক করেছেন, তিনি যে বাংলাদেশে এনএসডি থেকে ডিগ্রি নিয়ে এসে প্রথম নাটকটা করেছিলেন বিষাদ সিন্ধু, অর্থাৎ বাংলাদেশের মাটিতে ইসলামিক সংস্কৃতি চর্চার ধারক বাহক যে জামিল আহমেদ, তাকে কিন্তু শিল্পকলার ডিজি করা হলো, এবং ডিজি হওয়ার পরে তার মুখোশ উন্মোচিত হলো। তিনি প্রেসের সামনে বললেন, আমি বঙ্গবন্ধুকে কখনো বঙ্গবন্ধু বলি নাই, আমি কখনো বঙ্গবন্ধু বলি নাই, আমি বলেছি শেখ মুজিব। আমি মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে যাই নাই, আমি দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এই জামিল আহমেদের মতো মানুষ কিংবা কিছু থিয়েটার কর্মী যারা অতি বাম ধারার রাজনৈতিক ধারাকে রক্ষা করে এবং সেই ধারায় চলে, তারা মিলে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং এখন বাংলাদেশে তারা সংস্কৃতি চর্চাটা করছে। আর যারা সংস্কৃতি চর্চাটা করে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতে চায়, তাদের কিন্তু মাঠে নামার কোনো সুযোগ নেই। প্রথমেই তারা দৃষ্টান্ত স্থাপন করে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে, তারপরে শিল্পী মমতাজ, তারপরে শমী কায়সার, এহসানুল আজিজ বাবু, এই গ্রেপ্তার গুলো করে তারা কিন্তু প্যানিক সৃষ্টি করতে থাকে। এবং আপনি যে সংস্কৃতি কর্মী এবং বুদ্ধিজীবীদের কথা বলছেন, সেই বুদ্ধিজীবীর জায়গাতে আরেকটি গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে সাংবাদিক। সেই সাংবাদিকদের ভেতরে আনিস আলমগীরকে কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হলো।
এই যে মানে 14 তারিখে গ্রেপ্তার করা হলো শহীদ বুদ্ধিজীবী দিবসে, এই বিষয়গুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন আমাদের আবৃত্তির এবং নাটক এবং গানের শিল্পীরা, নাচের শিল্পীরা ছোট ছোট করে কি বলে আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, এই সমস্ত জায়গাতে ছোট ছোট করে কিন্তু অনুষ্ঠান করে যাচ্ছিল। সেই জায়গাগুলোতে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই নামের সংগঠন এবং এই নামের ব্যক্তিরা ওখানে অনুষ্ঠান করতে পারবে না। এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না, সংস্কৃতি বিকাশ কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না, মহিলা সমিতি বরাদ্দ দিচ্ছে না, একমাত্র ছায়ানটের মঞ্চ আমরা ব্যবহারের জন্য অনুমতি পাচ্ছি। তাও যদি আগে থেকে ফেসবুকে অনুষ্ঠানের প্রচার করা হয়, তাহলে ছায়ানটকে ফোন করে হুমকি দেওয়া হয় যাতে তাদের অনুষ্ঠান বরাদ্দ বাতিল করে দেওয়া হয়। ঢাকার বাইরে গত ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করতে গিয়ে চট্টগ্রামে একটি মঞ্চে শিল্পীকে দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করানো হয়েছে। এই যে একটি প্যানিক করে রাখা সংস্কৃতি কর্মীদের, সেই কারণে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে লালন করে তারা নামতে পারছে না, এবং এই জায়গাটা ততক্ষণ পর্যন্ত নামতে পারবে না। এটি বাস্তবতাটি আমার কিংবা আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে যে রাজনৈতিক কর্মীরা যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধকে বাঁচানোর, যুদ্ধ করবার জন্য রাজপথে না নামবে, ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীদের মাঠে নামার কোনো সুযোগ নেই। আরো যদি স্পেসিফিক করে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ না পাবে, অর্থাৎ রাজপথ তাদের দখলে না যাবে, ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীরা রাস্তায় নামতে পারবে না। কারণ এমন একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে বিরাজ করছে। এবং আরেকটি, জাস্ট 30 সেকেন্ড, আরেকটি শব্দ হচ্ছে সংস্কৃতি কর্মীদেরকে প্রথমেই যে ট্যাগটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। এখন ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, এই কথা বলা যদি ভারতের দালালি হয়, তাহলে অবশ্যই আমরা সংস্কৃতি কর্মীরা ভারতের দালাল। আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে যদি বঙ্গবন্ধুর কথা বলা, মুক্তিযুদ্ধের কথা বলা বা সত্য ইতিহাস তুলে ধরা যদি দালালি হয়, তাহলে আমরা অবশ্যই দালাল। সুতরাং আমাদের ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো ঢাকার মাটিতে, বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না নামতে পারবে, ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীদের নামার কোনো সুযোগ নেই। এইটি হচ্ছে বাস্তবতা। কিন্তু এই জায়গাটিতে আমি যদি একটু আমার মতো করে আপনাকে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন আমি করতেই চাই, যে আপনি কিছুক্ষণ আগে আপনার কথার মধ্যে বললেন যে সাংস্কৃতিক অঙ্গনের যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, একটা হচ্ছে যারা সেলিব্রিটি হয়েছে, সেটি তো এর মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু মাঠের কর্মী থেকেই, মঞ্চের কর্মী থেকে তারা পরবর্তীতে পদক পেয়ে কর্পোরেট সেবা শুশ্রূষা পেয়ে তারা হয়তো কর্পোরেট পর্যায়ে গিয়ে অন্য ধরনের হয়ে গেছেন, রাজকীয় কিংবা আমরা যদি বলি যে দরবারি শিল্পী কিংবা দরবারি নেতা হয়েছেন। কিন্তু কোন ক্ষেত্রে আমরা এই যে যেমন বিবৃতি পর্যন্ত দিতেও দেখি না। আমি নিজেও অনেকের সাথে যোগাযোগ করেছি যে আপনারা তো অন্ততপক্ষে বিবৃতিতে অংশ নিতে পারেন, সেটিও তারা আপত্তি করছেন। কিন্তু তারা, আপনি যেটা বললেন যে ভয় আছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, অনেককে একজনকে গ্রেপ্তার করে 10 জনকে ভয় দেখানো হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আমরা যেই জায়গাটির কথা বলছি যে এখন বাংলাদেশকে ফিরিয়ে আনার, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গড়ে তোলার জন্য যে লড়াই, সে লড়াইয়ে যদি ওনাদের মতো 5, 10 জন 20 জনও যদি অন্তত পক্ষে সরব হয়, সেটা কি একেবারেই সম্ভব না? আমি কিন্তু, আপনি যদি উত্তরটি বলেছেন, কিন্তু মোটেই কি সম্ভব না। আমি আপনাকে বলি,
উৎসব করছেন, তারা তাদের বিভিন্ন কর্পোরেট হাউসে উৎসব করছেন, বাণিজ্যিক উৎসবে মিলিত হচ্ছেন, সমাবেশ করছেন, সেগুলো তো করছেন। এটি কিন্তু আরো ভয়ঙ্কর। আপনি কি বুঝতে পারেন যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি এখন একটি পদক প্রদানের মতো আনন্দ আয়োজন করে, তাহলে বাংলাদেশের যে বর্তমান সংস্কৃতি চর্চার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের বিপরীতে দাঁড়িয়ে এই সরকারের পক্ষেই তারা কিন্তু কাজ করে। তারা এই সরকারের পক্ষে কথা বলছে না, কিন্তু তারা আয়োজনটা এমন করছে যে বাংলাদেশে একটি বিশাল আনন্দ ঘন পরিবেশ আছে। সুতরাং এটিকে আমরা বলতে পারি যে যেই শত্রুকে আমরা চিনি সেই শত্রু কিন্তু ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হচ্ছে সেই মানুষগুলো যাদেরকে আমরা চিনি না, যারা এখন এসে সারা বিশ্বের কাছে তাদের আনন্দ আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে বাংলাদেশে একটি সুন্দর সংস্কৃতি চর্চার পরিবেশ আছে। এবং এই মানুষগুলো আসলেই অনেক বেশি ভয়ঙ্কর এবং বিশ্বাসঘাতক, যেটি আমরা জুলাই আগস্টেও দেখেছি। সরকারের আওয়ামী লীগ সরকারের সময় সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, ফিল্ম বানিয়েছে, বিভিন্ন রকম কাজ তারা করেছে, ব্যবসা করেছে, কিন্তু জুলাই আগস্টে তারা বিদ্রোহ করেছে। জুলাই আগস্টের পর্যন্ত কথা বলে নাই, জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করে নাই, তাদের কি বলে সংযুক্ত থাকায় তাদেরকে আমরা দেখতে পাইনি। কিন্তু এখন এসে যারা নাকি এমন আয়োজন করছে যে আয়োজন দেখলে মনে হয় যে এটি একটি আনন্দ আয়োজন। বাংলাদেশের কোন সাধারণ মানুষের জীবনে আনন্দ নাই, বাংলাদেশের সাধারণ মানুষ না খেয়ে আছে। বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের ভেতরে যারা নাকি প্রতিদিন একটা তবলা বাজিয়ে 1000 টাকা উপার্জন করত, সেই পরিবারগুলো না খেয়ে আছে। একজন বংশীবাদক যে বাঁশি বাজিয়ে দিনে 1000 টাকা বা 500 টাকা উপার্জন করত, যেই টাকায় তার সংসার চলতো, সেই উপার্জন তাদের বন্ধ হয়ে গেছে। শিল্পকলায় তালিকাভুক্ত শিল্পীদের অনুষ্ঠান করতে দেয়া হচ্ছে না, তাদের দৈনন্দিন জীবনযাপন পর্যন্ত তারা করতে পারছে না। একটি মানবেতর জীবনযাপন করছে, না খেয়ে আছে, অর্ধেক বেলা খেয়ে আছে। সেই মানুষগুলোকে অপমান করছে যারা নাকি এই সময়ে আনন্দ আয়োজন করে, পদক প্রদান অনুষ্ঠান, বসন্ত উৎসব ও পহেলা বৈশাখ উৎসব যারা করে, যারা ফ্যাশন শো করে, তারা কিন্তু যারা মূল সংস্কৃতি কর্মী, আমি আবারও আপনাকে শুধু এইটুকু বিষয়ে স্পেসিফিক করতে চাই, সংস্কৃতি কর্মী আর শিল্পী এই দুটোর ভেতরে অনেক পার্থক্য আছে। সকল শিল্পী সংস্কৃতি কর্মী নয়, কিন্তু সকল সংস্কৃতি কর্মী কিন্তু শিল্পী। আমি রাজপথে আবৃত্তি করে বড় হয়েছি, এবং আবৃত্তি শিল্পটাই রাজপথের শিল্প থেকে এটি মঞ্চের শিল্প হয়েছে। গণসঙ্গীত রাজপথের শিল্প থেকে মঞ্চের শিল্প হয়েছে। পথনাটক রাজপথের শিল্প থেকে একটি প্রতিষ্ঠিত শিল্প মাধ্যম হয়েছে। এই জিনিসগুলো খুব বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মনে আছে শব্দর হাসমির কথা? শব্দর হাসমির একটি নাটকের দৃশ্য ছিল, যে নাটকের শেষ দৃশ্যে যারা নাকি সরকারের লোক তারা তাকে পিটিয়ে হত্যা করে, এবং যারা তাকে হত্যা করে নাটকে মানে হত্যার অভিনয় যে করে, সেখানে তাকে পেটাচ্ছিল হচ্ছে অভিনয় শিল্পীরা, এবং তারপরে শেষ হওয়ার পরে যিনি শিল্পী এবং তারা যাকে মারে তারা সবাই দাঁড়িয়ে একসঙ্গে বাও করে। অর্থাৎ ওটি একটি নাটকের দৃশ্য। শব্দর হাসমিকে ওই একই দৃশ্যের সময়ে দর্শক সারিতে ঘাপটি মেরে থাকা যে সরকারের লোক ছিল, তারা কিন্তু ওই নাটকের মঞ্চে তাকে পিটিয়ে মেরে ফেলে। সেই নাটক কিন্তু বাংলাদেশে এখন মঞ্চস্থ হচ্ছে। 1971 সালে মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, এরকম একটি দৃশ্যের নাটক যদি এখন ঢাকার মাটিতে হয়, তাহলে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে হয়, তাহলে রাজাকারেরা কিন্তু দর্শক সারিতে ঘাপটি মেরে থাকবে এবং ওই মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করা শিল্পীকে কিন্তু ওই মঞ্চেই হত্যা করবে। এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে সংস্কৃতি কর্মীদের
আলাদাভাবে সুযোগ নেই। আমি অনলাইনে কথা বলি, আমার সঙ্গে রাজপথে দীর্ঘদিন থেকেছে, কিন্তু যারা দেশে আছে তারা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখতে ভয় পাচ্ছে, কারণ স্ট্যাটাসটা লিখলেই তাকে গ্রেপ্তার করা হবে। আমাদের রাজশাহীর একজন সংস্কৃতি কর্মীর বাড়ির সামনে ডাস্টবিনের ময়লা ফেলে রেখে গিয়েছে পরপর কয়েকদিন, যাতে সে বাসা থেকে না বের হয়, এবং তারপরে সে আসলেই পালিয়ে যায়। সে দেশে আছে কিন্তু আত্মগোপনে আছে। আমাদের প্রত্যেক জেলার যারা সংস্কৃতির অঙ্গনের নেতৃত্ব দিত, তারা কেউ এখন তার জেলায় নেই। সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল থেকে ঢাকাতে এসে আছে, ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে লুকিয়ে আছে, কুমিল্লা থেকে আপনার বরিশালে গিয়েছে, বরিশাল থেকে ভোলাতে গিয়েছে। এইভাবে করে আমাদের সংস্কৃতি কর্মীরা আছে, এটি বাস্তবতা। কিন্তু আমি আর একটু শেষ দিকে চলে আসছি। আমি একদম শেষে আপনার একটি কবিতা শুনিয়ে শেষ করব, কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে। এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি এখন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আছেন, আমরা তো দেখেছি যে বাংলাদেশের যাদেরকে মানুষ মান্য করে সাংস্কৃতিক নেতা হিসেবে, সংগঠক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, তাদের সবার খুব প্রিয় ভাজন ছিলেন এই মোস্তফা সরোয়ার ফারুকী। উনি দায়িত্ব নেওয়ার পরে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, আসাদুজ্জামান নূর সহ যাদেরকে গ্রেপ্তার করা হলো, এবং যারা বাইরে আছেন, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই, সেই পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কি মোস্তফা সরোয়ার ফারুকীকে কোনো কথা শোনাতে পারছেন না, বা তাকে কি কোনো উপদেশ পরামর্শ দিতে পারছেন না যে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধু, ৭১, এগুলো যাতে কোনোভাবে অপমানিত একটা মানুষ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, একটা মানুষ বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না, সে কি বলে ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করে, তার কি বলে আপনার পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে যে আনন্দ শোভাযাত্রা করে এবং যেটাকে সে ইসলামীকরণ করে, সেই মোস্তফা সরোয়ার ফারুকীর কাছ থেকে আপনি কোনো কিছু আশা করতে পারেন না। এবং এখানে আরেকটি বিষয়, যদি আমি মোস্তফা সরোয়ার ফারুকীর আওয়ামী লীগ সরকারের 16 বছর ক্ষমতার সময়ে তার বাণিজ্য করার উদাহরণ যদি সামনে আনি, তাহলে আমাকে যাদের নাম বলতে হবে সেই নামগুলো আপনার এই আয়োজনে বলাটাকে আমি সমীচীন মনে করছি না। সেই মানুষগুলো তো আওয়ামী লীগের নীতি নির্ধারণের জায়গাতে ছিল, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনতে পারে নাই। এর আরেকটা কারণ হচ্ছে, মোস্তফা যারা নাকি জুলাইয়ের 24-এর 5 আগস্ট যারা ঘটালো, তারা কিন্তু 54 বছর ধরে এই ষড়যন্ত্রটা করেছে, এবং সেই ষড়যন্ত্র করার প্রক্রিয়াতে তারা এদেরকে ফাইন্যান্স করেছে যাতে তারা প্রথমে সেলিব্রিটি হয়ে ওঠে, অর্থাৎ স্ব ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠে। যেমন মোস্তফা সরোয়ার ফারুকীর একদম প্রথম দিককার আপনি যদি নাটকগুলো দেখেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রচলিত কথ্য ভাষা কিন্তু প্রমিত বাংলা না, তারা বলে আইসি, খাইসি, গেসি, এবং এই শব্দগুলো প্রথমবারের মতো নাটকে যুক্ত করে তুমুল জনপ্রিয়তা অর্জন করলো কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী। নাটকে পরকীয়া প্রেমের চরিত্র এনে সে তরুণ প্রজন্মকে মিসগাইড করার মানুষটি হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। অর্থাৎ ভাষা এবং সামাজিক যে চরিত্র সাধারণ মানুষের, তাকে বিকৃত করে তরুণ প্রজন্মের কাছে সে জনপ্রিয় হয়ে উঠলো, এবং সেই জনপ্রিয় মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে সরকারের বিরোধিতা করলো। আবার সে যে জনপ্রিয় হয়েছিল, সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে 16 বছরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ক্ষমতা, কিংবা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন সে সব রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এবং সেই নামগুলো বলাটা এখন আসলে মানে বলতে পারি না কেন, যে আমার ঘরেই এরকম মানুষ ছিল যারা আসলে ভুল মানুষকে সাথে নিয়েছে,
আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যারা ছিল এবং সাংস্কৃতিক সম্পাদক যারা ছিল, তারা বাংলাদেশের সাংগঠনিক সংস্কৃতি চর্চাকে, যারা মূলত সাংস্কৃতিক আন্দোলনটা করে এবং ভবিষ্যতেও করবে, সাংস্কৃতিক সংগঠন, তাদেরকে পৃষ্ঠপোষকতা করেনি, অনুদান দিয়েছে। বছরে 60,000 টাকা দিয়ে বা 50,000 টাকা দিয়ে তারা ভেবেছে বিশাল কিছু করছে সংগঠনের জন্য। আর একজন সেলিব্রিটিকে 50 লাখ টাকা দিয়েছে একটা সিনেমা বানানোর জন্য। তাহলে 50,000 টাকা অনুদান এটি পায় সংগঠন, আর 50 লাখ টাকা পায় একজন ব্যক্তি। সুতরাং ওই ব্যক্তি কিন্তু তার অবস্থান পরিবর্তন করে। এবং সৈয়দ শামসুল হকের একটা কবিতার লাইন আছে, যে লাইনটা আমি আজকে বলে, মানে এটি ধরে নেন আমার কবিতা, সেটি হচ্ছে, ব্যক্তি করে ষড়যন্ত্র, সমষ্টি বিপ্লব। বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরে থাকার সময় সংস্কৃতির এই জায়গাটাকে তারা ভুলে গিয়েছিল। তারা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছিল, যে ব্যক্তিরা ষড়যন্ত্র করবে এটি তারা হয়তো ভাবতে পারে নাই, কিন্তু ব্যক্তির চরিত্রই তো হচ্ছে ষড়যন্ত্র করা, আর সমষ্টির চরিত্রই তো হচ্ছে বিপ্লব করা। এবং বাংলাদেশে আজকের যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি আবার আমরা বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনীতিতে ফিরে আসে এবং ক্ষমতায় যায় এবং সাংস্কৃতিক আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সাংস্কৃতিক বিপ্লব না ঘটাতে পারে, তাহলে এরকম 5 আগস্ট আবার 10 বছর পরে ঘটবে।